স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ইসিতে চলছে বৈঠক। সেনা মোতায়েনের সুযোগ রাখার আভাস, ভোটে লড়তে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও ট্রাইব্যুনালের চার্জশিটভুক্তরা। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে ঢোকানো হয়েছে। এমপিওভুক্ত টিচাররা নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেজন্য আইন হয়েছে। আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা। 24 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে নিবন্ধন, কমছে বিমান ভাড়া। 70 ঊর্ধ্বদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। সহপাঠীকে মারধরের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। জেলা থেকে ঢাকা সহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চায়। এখানে সব বাচ্চারা, সব বৃদ্ধরা সব অস্থির হয়ে আছে, সব যাত্রীরা অস্থির হয়ে আছে। পুলিশি বাধা উপেক্ষা করে আজও ককরোচ জনতা পার্টির পদযাত্রা কর্মসূচি। গতকালের সহিংসতার ঘটনায় মামলা, পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে সরকার। पेपर लीक और नीट एग्जामिनेशन के बारे में जो आवाज उठा रहे हैं उनके ऊपर लाठीचार्ज किए, टीयर गैस दिए, उनको मारा। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা, ভয়াল স্মৃতি এখনো তারা করে ফেরে বেচা। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। শক্তির শক্তিতে পরিণত করার আহ্বান জোবাইদা রহমানের। বৃষ্টি আর ঢলে উত্তর ও পূর্বাঞ্চলের 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে নদীর পানি। কক্সবাজারে বন্যা ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের দাবি। হারাতে কিছু নাই, এদের মাঝে মানে এর মাঝে বাসত বাড়ি গাড়িতে আর জিনিসপাতি গেলে এখানে মানে কি মায় না বাপনে কেউ না। আর তখন আর একা দুবাই নাই কোনো ভাই বোন 3 আছে, আর এটা করে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতেই যাচ্ছে নির্বাচন কমিশনে। সেখানে চলছে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কমিশন সভা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনের বিষয়টি চূড়ান্তের বিষয়ে কি জানা গেল এবং বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যে সুপারিশগুলো এসেছিল সেই সুপারিশগুলো কোনগুলো চূড়ান্ত করা হয়েছে সেই বিষয়গুলো শেষ হওয়ার পরই হয়তো আমরা জানতে পারবো। একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে করার ইচ্ছে আছে নির্বাচন কমিশনের, সুতরাং সেই কারণে বিভিন্ন যে স্টেক হোল্ডার গুলো আছে, রাজনৈতিক দল সবার কাছেই সুপারিশ চেয়েছিল। রাজনৈতিক দলগুলো যার যার মতো করে সুপারিশ দিয়েছে। সেসব সুপারিশ থেকে সংক্ষেপে কিছু তারা গ্রহণ করে সেগুলো নিয়ে চূড়ান্ত করার জন্য আজকে বসে করেছে। সেগুলো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি যদি আমি বলি, একটি হচ্ছে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সংজ্ঞায়ন আছে, সেখানে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের দুটি ইউনিয়ন পরিষদ পৌরসভার মধ্যে সেনাবাহিনীকে রাখা হয়েছে। সিটি কর্পোরেশন এবং অন্য যে স্থানীয় নির্বাচন আছে সেখানে কিন্তু রাখা হয়নি। সুতরাং সম্পূর্ণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য সেনাবাহিনীকে রাখা হয়, সেটি তারা প্রস্তাব করেছে, সেটি তারা বিবেচনা করছেন। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে যে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা এখানে গুরুত্ব দিচ্ছে। তার কারণ হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয় হচ্ছে, সুতরাং এখানে জামায়াত যেমনটি প্রস্তাব জানিয়েছিল যে কার্যক্রম নিষিদ্ধে যে আওয়ামী লীগ আছে তারা যেন এটা নির্বাচন অংশগ্রহণ করতে না পারেন। যেহেতু বিষয়টি নির্দলীয়, সে কারণে নির্বাচন কমিশন কিন্তু এখন কিন্তু যতটুকু জানি নেতিবাচক ভাবেই করছেন, এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়তো তারা করবেন না। আরেকটি বিষয় হচ্ছে প্রার্থীদের যেতে যোগ্যতার 3টি বিষয় তারা অন্তর্ভুক্ত করেছে। এটি হচ্ছে রেঞ্জ খেলাপি। আগে যেমনটি ছিল যে শুধুমাত্র যারা রেঞ্জ খেলাপি তারাই হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করতে পারতো না। জাতীয় সংসদ নির্বাচনের শুনানির সময় এই বিষয়ে কিন্তু আমরা এই জটিলতা দেখেছিলাম, যার কারণে এবার জামিনদার যারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জামিনদার যারা থাকবে তারাও নির্বাচন অন্তর্ভুক্ত করতে পারবেন না। আইসিটি আইনের জন্য যাদের মামলা চলছে তারা নির্বাচন অন্তর্ভুক্ত হতে পারবেন। এবার আগে যেমন এমপিওভুক্ত যারা ছিলেন শিক্ষক বা অন্য কেউ, তারা স্থানীয় সরকার নির্বাচনটি করতে পারছেন, কিন্তু এবার এমপিওভুক্ত অর্থাৎ সরকারি কর্মচারী যারা থাকবে তারা যেন অন্তর্ভুক্ত যারা আছেন তারা যেন এবার স্থানীয় সরকার নির্বাচন করতে না পারে, এই বিষয়গুলো সুপারিশ রাখা হয়েছে। এবং
আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এর আগে যেমনকি আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রস্তুতি শেষ হয়েছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বৈঠকে দাঁড়িয়ে নির্বাচন কমিশন। ধন্যবাদ বেথি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখতে চায় ইসি। সেই সাথে দ্বৈত নাগরিক, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটভুক্তদের স্থানীয় নির্বাচনে অযোগ্য বিবেচনা করতে চায়। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হতে অযোগ্য ঘোষণার যে প্রস্তাবনা জামায়াত দিয়েছে তা নিয়ে আপাতত কিছু ভাবছে না সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সহিংসতামুক্ত নির্বাচন হবে বলেই আশ্বস্ত করছেন কমিশনাররা। যদিও জামায়াতের শঙ্কা, আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোটে অংশ নিলে সহিংসতা ঠেকানো সম্ভব হবে না। দরজায় করা নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন, এতে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছে ইসি। এই সুযোগে আওয়ামী লীগের অনেকে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে ফিরে আসার ছক কষছেন বলে গুঞ্জন রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ভোটে ফেরা নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দীর্ঘ 17 বছর তারা জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। এই জামাত ইসলাম যা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে, এটা সঠিক প্রস্তাবই দিয়েছে। দলমত নির্বিশেষে যে ভালো এরকম একজন লোক আমাদের মাঝে আসলে আমরা সন্তুষ্ট। সব দল থাকুক, আওয়ামী লীগের মধ্যেই ভালো আছে, হ্যাঁ, কিন্তু কয়েকজন ভালো দিয়ে তো হয় না। আরে না রে বাবা, সবার অধিকার আছে। বিচার না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সহ সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমে তাদেরকে নিষিদ্ধ হওয়া প্রয়োজন। তারা অবশ্যই স্থানীয় নির্বাচনে নির্বাচন করবে, আমি যৌক্তিক মনে করি। কারণ হচ্ছে যে তারা তো জনগণের ভোটে নির্বাচিত হবে। ইসির আহ্বানে আচরণ বিধিমালার খসড়ার বিষয়ে চিঠি দিয়ে বেশ কিছু মতামত জানায় জামাতে ইসলামী। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের নির্বাচনে অংশ নেয়ার অযোগ্য ঘোষণার বিধান রাখতে বলা হয় চিঠিতে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রেরিত একটা চিঠির মাধ্যমেই আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। নট দ্যাট যে আমরা ইচ্ছা করে কোনো প্রপোজাল দিয়েছি। এটা অনেক মিডিয়া কিন্তু একটু মিস ইন্টারপ্রিট করতেছে। ইলেকশনটা অরাজনৈতিক, রাজনৈতিক দলের নামে অংশগ্রহণ হবে না, দলীয় প্রতীক থাকবে না, তাহলে পলিটিক্যাল পার্টির কাছে মতামত চাওয়ার দরকারটা কি? কিন্তু ব্যক্তি যদি রাজনৈতিক হয় তাহলে তো ইলেকশন কমিশনকে বলতে হবে কোনো দলের কোনো পদবিধারী কোনো ব্যক্তি ইলেকশনে প্রার্থী হতে পারবে না। সে সার্কুলার কি ইলেকশন কমিশন দিতে পারবে? পারবে না। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিলে সহিংসতার শঙ্কাও প্রকাশ করলেন জামাতের এই নেতা। একটা আওয়ামী লীগের থানা সভাপতি যদি ইলেকশন করে, দরকার নেই আমার নৌকা প্রতীকের, তো ওই ইলেকশন ওই ব্যক্তিকে অরাজনৈতিক হয়ে যাবে, তাকে আওয়ামী লীগের লোকেরাই তো ভোট দেবে। আওয়ামী লীগের নেতা তার মিটিংয়ে যাবে, কথা বলবে, দেশের আইন শৃঙ্খলা আবার এই বর্বর শক্তি, ফ্যাসিবাদী শক্তি, সন্ত্রাসী শক্তি মাঠে নামলে ইলেকশনটা পিসফুল হবে না, সংঘাত হবে। যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে রাজনীতি করেছি এখন, তাদের সাথে তো ওখানে মুখোমুখি হবে। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনগুলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল। তখন দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাদ দেয়া ও বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করা হয়। চলতি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সেসব অধ্যাদেশ অনুমোদন করা হয়। এবার নির্বাচন কমিশনের সভায় আরও কিছু প্রস্তাব অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে। আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মধ্যে সেনাবাহিনীকে যোগ করা হবে। প্রয়োজন যদি হয় যাতে ব্যবহার করতে পারি, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে ঢোকানো হয়েছে। এমপিওভুক্ত টিচাররা যাতে না আসতে পারে, নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেই জন্য আইন হয়েছে। দ্বৈত নাগরিকত্ব এইটা আমাদের পার্লামেন্টে আছে, কিন্তু লোকাল গভর্নমেন্টের সিটি কর্পোরেশন অনেক বড়, সিটি কর্পোরেশন থেকে কোথাও নাই। আমরা এখন সেটাকে দ্বৈত নাগরিকত্বকে ঢুকানোর জন্য একটা রিকমেন্ড করতে চাচ্ছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো সহিংসতা না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছে ইসি। নির্বাচন সংঘাতমুক্ত হবে এবং কমিশন সরকারের সহায়তায় যতগুলো স্টেপ নেওয়া দরকার সুন্দর নির্বাচন করার জন্য, সংঘাতহীন নির্বাচন করার জন্য, ঝামেলামুক্ত নির্বাচন করার জন্য যতগুলো স্টেপ কমিশনের পক্ষে নেওয়া সম্ভব আমরা সবগুলো স্টেপ নেব। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার মামলায় গ্রেফতার মোজাফফর হোসেনকে জুলাইয়ের মামলায় ট্রাইব্যুনালে হাজিরের বিষয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থা মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করে,
ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, এবং সেই কথোপকথনের মধ্যে আরও একজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামীয় ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসছেন, এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল, এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1-11 সাথে তার সংশ্লিষ্টতা আছে, এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব, এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। দর্শক, এতক্ষণ ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, সেখানে ব্রিফিং চলছে এখনও। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এবার হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ 1-এর খরচ 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2-এর সরকারি খরচ 5,05,648 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ 5,13,000 টাকা ঘোষণা করা হয়েছে। আর আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান মন্ত্রী। এবার হজ প্যাকেজে নতুন থাকছে 70 বছরের বেশি বয়সীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। মন্ত্রী আরও জানান, এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি, ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে টিটি মারধর করেছেন। এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সকাল 6:30 থেকে রেললাইন অবরোধ করেন তারা। এর ফলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, ফুরকান নামে আইন বিভাগের এক শিক্ষার্থী সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনে তার উপর হামলা চালায় টিটি। হামলাকারী শাস্তি সহ কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চায়। আমাদের এখান থেকে কিছু প্রতিনিধি গেছিল রেল স্টেশনে, কিন্তু তারা আমাদেরকে সে সময় কোনো মূল্য দেয়নি, যার কারণে আমাদেরকে এখানে এসে রেল অবরুদ্ধ করা লেগেছে। আমরা তো এই ট্রেনটা উঠাই একমাত্র কারণ কি এটা বিরতিহীন ট্রেন। আমরা 11টার মধ্যে পৌঁছে যাব, ওখান থেকে হচ্ছে আমরা নিজ নিজ বিভিন্ন কাজ করতে পারবো, কিন্তু এভাবে আমরা ভোগান্তিতে পড়ে আছি। এখানে সব বাচ্চারা, সব বৃদ্ধরা সব অস্থির হয়ে আছে, সব যাত্রীরা অস্থির হয়ে আছে, এখানে মুমূর্ষু রোগী আছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, শিক্ষার্থীরা কি এখনো রেলপথ অবরোধ করে রেখেছেন এবং সকাল থেকেই তো এই কর্মসূচি চলছে, প্রশাসনের পক্ষ থেকে কি এর মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাজশাহীর যে চারুকলা অনুষদ রয়েছে তার পাশে কিন্তু তারা অবরোধে এই 7 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তারা অবরোধে রয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, এখানকার শিক্ষার্থীরা এবং রেলের যারা দায়িত্বরত রয়েছে তারা রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেখানে কিন্তু আলোচনায় অনেকক্ষণ থেকে কিন্তু তারা আলোচনা করছেন এবং এখন পর্যন্ত সেখান থেকে আলোচনায় আমি যতটুকু জানতে পেরেছি যে অভিযুক্ত যিনি টিটি রয়েছেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বাদেও যে উচ্চতর তদন্ত কমিটি করতে দুইটি কমিটি গঠন করা হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের তদন্ত কমিটিতে রেল সংশ্লিষ্ট যারা রয়েছে তা তো তদন্ত করবে এবং দ্বিতীয় কমিটি গঠন হবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি রয়েছে তাদের সমন্বয়ে। এবং এখন পর্যন্ত আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভুক্তভোগী শিক্ষার্থীকে রেলওয়ের হাসপাতালে চিকিৎসা প্রদান করা হবে এবং যে ভুক্তভোগী শিক্ষার্থী চাইলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু চিকিৎসা নিতে পারবে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গভীর রাতে যে আন্তনগর ট্রেনগুলো রয়েছে সেগুলোর জন্য স্টপেজ চালুর বিষয়ে সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে এবং সার্বিক বিষয়ে অগ্রগতি নিয়ে আগামী 6 আগস্ট আরেকটি আনুষ্ঠানিক সভা সেটি অনুষ্ঠিত হবে। এবং এখন পর্যন্ত রাজশাহীর এই রেল চলাচল বন্ধ থাকার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী যে বনলতা এবং সিল্ক সিটি এক্সপ্রেস, খুলনাগামী মহানন্দা এবং লোকাল ট্রেন রাজশাহী থেকে যে ট্রেনটি ঈশ্বরদীগামী ঢাকা মেল সেই ট্রেনটি বন্ধ রয়েছে। এছাড়াও ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস সেই ট্রেনটি বন্ধ রয়েছে। এছাড়াও ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে আমি যতটুকু জানতে পেরেছি যে রহনপুর কমিউনিটি যে ট্রেনটি রয়েছে পাবনার থেকে রাজশাহীগামী ঢালাচর এক্সপ্রেস সেই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলনে অনড় এবং পুরোপুরি যে আলোচনা সভা সেটি এখনও শেষ হয়নি। আলোচনা সভা শেষে আসলে বিস্তারিত আমরা জানতে পারবো। ধন্যবাদ তারেক আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত জানবো আপনার থেকে। ভারতের রাজনীতিতে উত্তাপ যেন থামছেই না। রাজপথের আন্দোলনের আজ এবার ছড়িয়ে পড়েছে পার্লামেন্টেও। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় বিরোধী শিবিরের তোপের মুখে পড়ে সরকার। হট্টগোলের কারণে মুলতবি করা হয় অধিবেশন। এদিকে পুলিশি কড়াকড়ি সত্ত্বেও মঙ্গলবার যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিজেপি। মঙ্গলবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে দিল্লি জুড়ে। পার্লামেন্ট চত্বর সহ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে ব্যারিকেড। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত দাঙ্গা পুলিশও। তবে সোমবারের মতো পার্লামেন্ট অভিমুখে আর কোনো মিছিল করবে না বলে জানিয়েছে দলটি। নেতাদের দাবি, পুলিশের সাথে সংঘর্ষে প্রায় 200 জন আহত হওয়ার পর তারা কৌশল বদলেছে। এখন শান্তিপূর্ণ অবস্থান ও গণসমাবেশের মাধ্যমেই আন্দোলন চালিয়ে নেওয়া হবে। এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।
আমাদের উপর পুলিশ যেভাবে নির্যাতন চালিয়েছে সেটা দেখে সোনাম ওয়াংচুক কোনোভাবেই অনশন ভঙ্গ করবেন না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তারপরও তিনি পুলিশি নির্যাতনের প্রতিবাদে এই অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার পার্লামেন্ট ভবনের দিকে হাজারো আন্দোলনকারী এগোতে চাইলে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং ব্যাপক ধরপাকড় চালায়। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে পার্লামেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশি বাধা এবং হামলার ঘটনায় তোলপাড় চলছে পার্লামেন্টে। গণতান্ত্রিক চর্চায় হস্তক্ষেপের অভিযোগে বিরোধী দলের তোপের মুখে পড়ে সরকার। পরীক্ষা প্রশ্ন ফাঁস, আন্দোলনকারীদের উপর পুলিশের অভিযান সহ একাধিক ইস্যুতে সরকারের জবাব দাবি করে বিরোধী শিবির। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই হট্টগোলের কারণে মুলতবি করতে হয়। পরীক্ষার অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা, অথচ তাদের উপরই লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। তরুণদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবার তারা কোনো পরীক্ষার জন্য খরচ করলে অনেক ক্ষেত্রেই তাদের বাবা মাকে ঋণ নিতে হয়। তারা নানাভাবে সংগ্রাম করেন, কোচিং সেন্টারে যেতে হয়, নানা ধরনের প্রস্তুতি নিতে হয়। শুধু একটি উজ্জ্বল ভবিষ্যতের আশায় তারা অসীম কষ্ট সহ্য করে। পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং আমূল শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হয় এই আন্দোলন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এই সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি করা হবে। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার। 17 বছরে ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, পুলিশ ও প্রশাসনে থাকা গণ অভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা আরও জানান, কোনো মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, তবে এটি সরকারের 180 দিনের পরপর নাকি আরও সময় লাগবে সেটা তিনি নিশ্চিত করেননি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় 1 বছরেও ঘোষিতদের ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন জাহিদুর রহমান। বলেন, সরকার যাচাই বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে। একটা জিনিসে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না। আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে সরকার ও বিরোধী দলের মধ্যে। বিরোধী দল জামায়াতের দাবি, 5 মাস পেরোলেও কমিটি গঠনে আন্তরিক নয় সরকার। এমনকি সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে নাম না দিলে করা হবে না সভাপতি, এমন শঙ্কাও তাদের। এদিকে স্থায়ী কমিটি গঠনে দেরি হওয়ার পেছনে বিরোধী দল থেকে নাম না আসাকে দায়ী করছে সরকার দলীয় হুইপ নুরুল-উদ্দিন আহমেদ অপু। তবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হলে প্রশাসন ও নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। লাভলি বিথির রিপোর্টে বিস্তারিত। সরকার ও সংসদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম মাধ্যম সংসদীয় স্থায়ী কমিটি। বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি, সামগ্রিক কাজের সুপারিশ, পর্যালোচনা কিংবা সরকারের নির্বাহী বিভাগের উপর নজরদারির দায়িত্ব এসব কমিটির। কাগজে কলমে স্থায়ী কমিটিকে শক্তিশালী করা হলেও বিগত সংসদগুলো এর বাস্তবায়ন চিত্র ছিল একেবারে ভিন্ন। এই সরকার গঠন করার কিন্তু ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হলেও এখনও গঠন করা হয়নি বেশিরভাগ স্থায়ী কমিটি। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়নি। স্পিকার বলছেন, সংসদ ও সরকারের জবাবদিহিতা এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এটা হলে জবাবদিহিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। সংসদের কাছে তো নির্বাহী বিভাগ দায়বদ্ধ, অ্যাডমিনিস্ট্রেশনকে জবাবদিহি করতে বাধ্য করা যাবে। এইখানেই হলো সংসদীয় কমিটির গুরুত্ব।
তবে স্থায়ী কমিটি গঠনে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি জামায়াত দু দলের মধ্যে চলছে টানাপোড়েন। বিরোধী দলের দাবি সরকার নিজেদের মতো করে স্থায়ী কমিটি গঠন ও পরিচালনা করতে চাচ্ছে, ঘাটতি আছে আন্তরিকতায়। এমন অভিযোগ অস্বীকার করে সবার পরামর্শেই কমিটি করা হচ্ছে বলে দাবি সরকার দলীয় হুইপের। সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিলেই কেবল আমাদেরকে এগুলি দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদেরকে। আর বিরোধী দল থেকে আপাতত স্থায়ী কমিটির সভাপতি বানানোর কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। বিরোধী দলের মধ্যে অনেকগুলো দল আছে, তাদের সাথে সমন্বয় না করার কারণে তারা কমিটিগুলোর নাম দিতে তারা একটু ডিলে করছে। ওনাদের নাম না দেওয়ার কারণে আমরা এই কমিটিগুলো এই সেশনে করতে পারলাম না আর কি। তবে রাজনৈতিক মত পার্থক্য কাটিয়ে দ্রুত সব সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে বলে আশাবাদী স্পিকার। কমিটি কার্যকরে তিনি বড় বাধা হিসেবে দেখেন আমলাতন্ত্র ও রাজনৈতিক সদিচ্ছাকে। সংসদও দেখবে টাইম টু টাইম যে জনকল্যাণের জন্য কি ভূমিকা সংসদ রাখতে পারছে। মন্ত্রীরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ নাকি আমলাতন্ত্রের প্রতি দায়বদ্ধ। অনেক বড় সব বাধা আমলাতান্ত্রিক জটিলতা, এটা আমরা আমাদের সদিচ্ছা আছে, আমরা চেষ্টা করব বাধাগুলো অতিক্রম করে কীভাবে কার্যকর একটা সংসদ এবং মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা যায়। সরকার যদি এটা ঠেকাতে না পারে তাহলে তো সরকারের ব্যর্থতা। আমরা সেই জন্য দায় সরকারকে বাদ দিয়ে আমলাদের উপর কেন দিতে যাব? এক নম্বর দায়ী হলো সরকারকেই এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদীয় স্থায়ী কমিটি অভিজ্ঞতার মিশেলে দল ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে কাজ করবে, যেখানে জনস্বার্থ প্রাধান্য পাবে, প্রত্যাশা সবাইকে নিয়ে দেশ পরিচালনার জন্য ওনারা চেষ্টা করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। সকালে স্কুল ক্যাম্পাসে দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মর্মান্তিক সে ভয়ার্ত ও বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন স্কুলটির শিক্ষকরা। গত 2025 সালের 21 জুলাই মাইলস্টোনের স্কুলের ওপর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিদ্যালয়টির 28 শিক্ষার্থী এবং 3 জন শিক্ষক নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। কাউন্সিলিং হয়েছে, ওরা ট্রমা আসলে অনেকটা কাটিয়ে উঠেছে। ওরকম ট্রমা নেই, এটা তো আসলে একটা বিষয় ভোলা যায় না, কিন্তু ওরা এখন সব পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। মাইলস্টোন ট্র্যাজেডি শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় আয়োজিত স্মরণ সভায় কথা জানান তিনি। বলেন, ভয়ভীতি উপেক্ষা করে কাজ করে যেতে হবে। সে সময়কার ভূমিকা রাখার সবাইকে জাতি স্মরণ করবে বলেও জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা পুনর্বাসন ও প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসায় সরকার পাশে থাকবেন। জানান, দেশি বিদেশি চিকিৎসকদের মানবিক সহযোগিতায় বাংলাদেশ চিকিৎসা সেবার সক্ষমতার প্রমাণ। এদিকে 21 জুলাইকে জাতীয় বার্ন অ্যাওয়ারনেস ডে ঘোষণা এবং বার্ন ইনস্টিটিউটকে অ্যাপেক্স সেন্টার হিসেবে গড়ে তোলার আহ্বানও জানায় ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। We must extend our hands of cooperation to help these affected persons or babies. ছুটির ঘন্টা বাজলো, ঘরে ফেরার সময় তখন, কিন্তু না, ফেরা হলো না। একটি যুদ্ধবিমান আছড়ে পড়ল গায়ে, স্তব্ধ গোটা দেশ। গেল বছর ঠিক এই দিনে উত্তরায় মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান। চাপা পড়ে এক দল শিশুর হই হুল্লোড়, অভিভাবকদের অপেক্ষা সবকিছু।
মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সব। নিজ প্রিয় প্রাঙ্গণে ঝরে পড়ে অনেক ফুল। বেঁচে ফেরারা এখনও আটকে ওঠে মাথার উপর গগন বেতারি শব্দে। অভিভাবকরা ফিরিয়ে দেন অপর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ। SRS আলীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন তানজিম শাফিন। ডানা মেলে ওরা বিমান আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীদের কানে সেই শব্দ যেন এক অশনি সংকেত। দুঃস্বপ্নেও তাড়িয়ে বেড়ায় ভয়াবহ স্মৃতি, সহপাঠী বন্ধুর আর্তনাদ। ঘুমাতে পারি না, অনেক ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি যে দেখে আমাকে একটা কালো ড্রেস পরে একটা অদ্ভুত মহিলা এসে আগুনে ধাক্কা দেয়, বা রাতে শব্দ শুনলে, প্লেনের শব্দ শুনলে অনেক ভয় লাগে। লিখতে পারি না, হাত দিয়ে খাইতে পারি না, মানে অনেক কষ্ট হয়। পকেট গেট ছিল, ওটা ভেঙে আমাদেরকে বের করছে। আমি ক্যান্টিনে গিয়ে মাথায় পানি দিছি, দেন আমাকে একজন রিক্সা করে একটা হাসপাতালে নিয়ে গেছিল। মনে হয় যে প্লেনটা এখনই পড়ে গেল বা পড়বে। 21 জুলাই 2025 দুপুর 1টায় স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে প্রতিদিনের মতো খেলায় মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ কেউ তখন অভিভাবকের অপেক্ষায়। এমনই সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI আছড়ে পড়ে স্কুলের একাডেমিক ভবনে। শিশুর কোমল ফুসফুস যেন চেপে ধরেছে যমদূত। মুহূর্তে আগুন ধরে যায় শিক্ষার্থীদের গায়ে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ভবনের নিচ তলায় তৃতীয় শ্রেণীর স্কাই ও ক্লাউড শ্রেণীকক্ষে। আমার সাথে কয়েকজন স্টুডেন্ট ছিল, আমরা মাটিতে পড়ে যাই। মাটি থেকে পড়ে ওদেরকে জাস্ট টেনে উঠায় পিছনে বললাম যে দৌড়াও, পিছনে যাও। আর মুহূর্তের মধ্যে আমাদের রুমটা অন্ধকার হয়ে যায় আর একদম ধোঁয়ায় ভরে যায়। মানে আমরা আর কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা বুঝতে পারছিলাম যে আমরা নিশ্চিত মৃত্যুর মুখেই আছি। চাইলে আসলে ভোলা যায় না। তা আমরা চাচ্ছিলাম যে ওরা এটা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে ধারণ করুক, ওদের ঘটনাটাও থাকুক, কিন্তু যখন ওরা স্বাভাবিকভাবে ধারণ করবে, ট্রমাটা ওরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারবে, নিজেরা মেনে নিতে পারবে। এবং পর্যায়ক্রমে দেখতে পেরেছি যে হ্যাঁ, ওরা আসলে ওই ঘটনাটা মেনে নিতে পেরেছে। সেদিনের দুর্ঘটনায় পাইলট সহ ঝরে গেছে ফুলের মতো 28 শিক্ষার্থী, 3 শিক্ষক, 3 জন অভিভাবকের প্রাণ। দগ্ধ শতাধিক শিক্ষার্থীর অনেকে বরণ করেছে পঙ্গুত্ব। আহতদের চিকিৎসায় প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করলেও সরকারের ক্ষতিপূরণ অপর্যাপ্ত হওয়ায় ফিরিয়ে দিয়েছে হতাহতের পরিবার। ওরা এখনো কথা বলতে পারে না, এক একটা বাচ্চার ফেস পুরা বান, ওদের হাতের আঙ্গুল নাই, ওরা ঠিকভাবে চলতে পারতেছে না। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। 5 লাখের ঊর্ধ্বে চলে গেছে। আমি এই 5 লাখ দিয়ে কি করব সেটা আমরা লিখিতভাবে নাকচ করছি যে আমরা এই টাকা নিব না। একটা মা হিসেবে সেদিনের ঘটনা আসলে মনে করলে নিজের কাছে খুবই লাগে। ওর এখন একটু জিদ বেড়ে গেছে, একটু ডিমান্ড বেশি, তারপরে আপনার অল্পতেই রেগে যায়, খাবার দাবার যে কোনো কিছু নিয়ে আগের চেয়ে একটু বেশি বায়না করে। শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখা। ক্যাম্পাসের উপর প্রতিদিন বেসামরিক বিমানের চলাচল, মহড়া চলে সামরিক বিমানেরও। দুর্ঘটনার পর স্কুল সরিয়ে নেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে কলেজের অধ্যক্ষ জানান এই ক্যাম্পাস স্থানান্তরের প্রয়োজন নেই। আহত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ফ্রি করেছে স্কুল কর্তৃপক্ষ। ক্যাম্পাসটার লাইন দিয়ে এদের অন্য কোথাও দিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ কাছে বিমানবন্দর। তো এটা যদি ঝুঁকি হতো তাহলে তার এখানে ভবন নির্মাণের প্রশ্ন আসতো না, এটা ফাঁকাই রাখা হতো। কাজে যেটা ঘটেছে সেটা নিহায়ত একটা দুর্ঘটনা এবং খুবই মানে রহস্যজনকভাবে এই বিমানটা এখানে এসে পড়েছে। কেন কিভাবে যেটা এখানে এসেছে, যা হয়তো পাইলটের যে নিয়ন্ত্রণ কোনো রকমই ছিল না, এটা বোঝা যায়। দুর্ভাগ্যক্রমে কেউ কেউ আর স্বাভাবিক জীবনে আসতেই পারবেন, আর বাকি কিছু আছেন যারা স্বাভাবিক জীবনে আসতে পারবেন কিন্তু দাগ বয়ে বেড়াতে, আগুনে পোড়া তো আমরা জানি দাগগুলো যায় না। অনুমোদনের আগেই গড়ে তোলা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনটি ভেঙে ফেলতে 1 বছর ধরে রাজুকের সিদ্ধান্ত হাতে পায়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান F-7 BGI নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুলের ঠিক এই প্রবেশ মুখে। এই ভবনটির একটাই প্রবেশ পথ, তাই দুর্ঘটনার সময় অনেকেই চেষ্টা করছিলেন এই পথ ধরে বের হবার। আর এখানে তখন জেট ফুয়েলের লেলিহান শিখা, আর তাতেই বাড়ে দগ্ধ হতাহতের সংখ্যা। এই বাতাসে কান পাতলে আজও শোনা যায় তাদের আর্তনাদ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। কমিশন বৃদ্ধির দাবিতে আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি।
দুপুরে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হলে 23 আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে। এ সময় কমিশন 8 টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম 13 টাকা 96 পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। পাশাপাশি সরকারের সাথেও আলোচনা চলবে। গত 11 বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের উচ্চ মূল্য এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বাড়ায় এই ব্যবসায় চরম সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন মালিক সমিতি। 30 জুলাই তারিখে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের স্টেশন বন্ধ রাখব। লোকসান আমরা আর টানতে পারছি না। এখন এই লোকসানের বোঝাটা যদি সরকার সমাধানের ব্যবস্থা না করে, সেক্ষেত্রে আগামী 23-8 তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশের স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। যুবদলের এক আলোচনায় ও দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আয়োজন করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, চক্রান্ত চলছে, তাই নেতাকর্মী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। 45 বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারল? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিচ্ছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলার প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারইনে ও নাজিরপুর ইউনিয়নের 15টি গ্রামের অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ঢলের পানি তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। ঘরবাড়ির পাশাপাশি পানিতে তলিয়েছে আমনের বীজতলা। এদিকে উদ্বাখালী নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্না বাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার এক সাইড ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু বড় পানি, গরু রাস্তায় নাই, পুকুরে মাছ টাছ সব বাঁচাই গেছে। বৃষ্টি না থাকায় শেরপুরের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহর্ষি, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। সোমবারে আকস্মিক ঢলে ভেসে গেছে মাছের ঘের, ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শেরপুর নালিতাবাড়ি গাজীর খামার সড়ক পানিতে ডুবে, যান চলাচল এখনো বন্ধ। পানি বাড়ছে তিস্তায়। রংপুরের গঙ্গাচড়া, কাউরিয়া ও পীরগাছা এলাকায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলের পানি ঢুকেছে। অনেক এলাকায় বাড়িঘরেও উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট। উঠতি বোরো ধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালি, ব্রিক বাজার, মিনার বাজার, ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? আমরা অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে চরাঞ্চলে আমরা বসবাস করি, খুব দুর্যোগে করি। আমরা সরকারের কাছে আবেদন করি, এটা জন্য আমাদের কাজটা চাই। সাম্প্রতিক বন্যায় ক্ষতবিক্ষত মাতামুহুরী নদীর কোলঘেঁষা কক্সবাজারের চকরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। নদী গর্ভে বসতঘর বিলীন হওয়ায় অনেকে খোলা আকাশের নিচে বাস করছে। ফসলি জমি, ক্ষেত খামার তলিয়ে ক্ষতির মুখে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। মাতামুহুরী নদীর কুল ঘেঁষে 3 ভাই বোন নিয়ে বসবাস কক্সবাজারের চকরিয়া পৌরসভার কুচপাড়া এলাকার আয়েশা বেগমের। দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। শেষ সম্বলে ঘরটিও গেছে নদী ভাঙনের কবলে। এখন বসবাস খোলা আকাশের নিচে।
এর জন্মস্থান এটা আর 40 বছর প্রায় মায় না বাপ না কেউ নেই আর তখন আর একা বউ নাই তুমি ভাই বোন 3জন আছে আর এটা করে সাম্প্রতিক বন্যায় তার মতো মাথা গোজার ঠাঁই হারিয়েছেন আরও অনেকে। রাতে থাকে নুন্নের ঘরে। এমন পরিস্থিতিতে স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। জায়গা নাই আর তো কিছু নাই এদের মাঝে মানে এর মাঝে বাসত বাড়ি ঘর দিই আর জিনিসপাতি বেগিলে এখানে মানে কি তো এখন থাকিবার মতো হনায় স্থান নাই এখন তো রোডের মাঝে মানে একই করি বসবাস করিস আর সাহায্য করা আর বন্যায় আর মারি ফেলে আর হুকে করলাম আর স্থানীয়দের দাবি পৌরসভার 5টি ওয়ার্ডের বিভিন্ন স্থান এবার পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত। স্থায়ী বাঁধ নির্মিত না হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। দ্রুত স্থায়ীভাবে ব্লকের কাজের ব্যবস্থা যদি করা না হয় তাহলে শহর রক্ষাবার্তা রক্ষা করতে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। এই পৌরসভাকে টিকে রাখার জন্য এই শহর রক্ষাবান অবশ্যই প্রয়োজন। সেই জন্য আমাদের আকুল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের শহর রক্ষাবান যাতে হয়। এটি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকা। এবার ভুলাইয়া খালের বাঁধ ভেঙে তলিয়ে যায় প্রত্যন্ত অঞ্চল। যাতে টেকসই একটা বেড়িবাঁধ হয়, যেটার কারণে প্রতিবছর মানুষকে যাতে পানি এই বন্যার পানি থেকে মানুষ রক্ষা পায়। সবজি চাষ ছিল কতগুলো, ওই লাউ চাষ ছিল, মিষ্টি কুমড়া, তারপরে চিচিঙ্গা, তিত করলা, এগুলো সবগুলো পানির নিচে চলে গেছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সব এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয় সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। হরমুজ প্রণালী পেরিয়ে এবার আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব এল মান্দেবে গড়ালো মধ্যপ্রাচ্যের সংঘাত। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার মাঝে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেন হুতি বিদ্রোহীরা, যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নতুন ঝুঁকি তৈরি করেছে। এদিকে ইরান জুড়ে টানা 10ম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। ইরানে হামলার উদ্দেশ্যে একের পর এক ছুটছে মার্কিন যুদ্ধবিমান। লাগাতার 10ম রাতের মতো জারি রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযান। সোমবার রাতভর দক্ষিণ ইরানের বন্দর, দ্বীপ ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় চলে মার্কিন হামলা। টার্গেট করা হয় সিরিক, কেশম দ্বীপ সহ বন্দর আব্বাস, সাবাহার পোর্ট ও কোনারাক শহর। জোরালো বিস্ফোরণ হয়েছে ইস্পাহান, বন্দর লেঙ্গে ও সিরাজে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি তেহরানের। তাদের এর পরিণাম ভোগ করতে হবে। আমার বিশ্বাস, যেসব জায়গায় স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র, ওইসব এলাকার মানুষ তাদের স্বাগত জানানোর অপেক্ষার প্রহর গুনছে। প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত মানুষের সংখ্যাও কম নয়। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে এডেন উপসাগরে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি শত্রুর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এটি অবরোধের বিপরীতে অবরোধ। এই ঘোষণা প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হবে। সৌদি আরব 12 বছর ধরে আমাদের জনগণের উপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ অব্যাহত রেখেছে। তারা সম্পদ লুণ্ঠন করেছে এবং স্থল, জল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে। লোহিত সাগরে 3 মহাদেশের সংযোগস্থল বাব এল মান্দেব প্রণালীর উপর নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয়। তবে হরমুজে অস্থিরতার জেরে বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। জলপথটিতে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।